প্রিয় দর্শক শ্রোতা, আজ ৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ। সকলকে শ্রাবণ ধারার স্নিগ্ধ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক কার্যক্রম দেশ আমার মাটি আমারের নিয়মিত আয়োজন সম্ভাবনার কৃষি অনুষ্ঠানের আজকের পর্বে। আপনারা সকলেই জানেন, এই অনুষ্ঠানে আমরা এক ঝাঁক তরুণ কৃষিবিদ মিলে তুলে ধরি কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা। এছাড়া প্রচলিত কৃষি ব্যবস্থা থেকে কৃষিকে কিভাবে আরও আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে টেকসই করা যায় এবং তরুণ প্রজন্মকে কৃষিতে আরও বেশি সম্পৃক্ত করা যায়, সেসব সম্ভাবনার কথাই তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আজকের পর্বে অনুষ্ঠান জুড়ে উপস্থাপক হিসেবে আপনাদের সাথে রয়েছি আমি কৃষিবিদ কাইয়ুম কাফি এবং আমি হালিমাতুস সামিয়া। মাটি, মানুষ আর কৃষি, এই তিনের বন্ধনেই গড়ে উঠেছে বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতি। আর সেই অর্থনীতিকে দীর্ঘদিন ধরে সমৃদ্ধ করে আসছে পাট, আমাদের অতি পরিচিত সোনালী আঁশ। পরিবেশ বান্ধব প্রাকৃতিক তন্তু হিসেবে বিশ্বজুড়েও পাটের গ্রহণযোগ্যতা ও চাহিদা ক্রমেই যেন বাড়ছে। প্রিয় দর্শক শ্রোতা, ভালো ফলনের পাশাপাশি উন্নত মানের পাটের আঁশ উৎপাদন অনেকটাই নির্ভর করে ফসলের সঠিক পরিচর্যার ওপর। সময়মতো জমি প্রস্তুত, মানসম্মত বীজ ব্যবহার, আগাছা দমন, সুষম সার প্রয়োগ, রোগবালাই নিয়ন্ত্রণ এবং উপযুক্ত সময়ে পাট কেটে সঠিকভাবে জাগ দেওয়া, এসব বিষয়ে যত্নশীল হলেই কাঙ্ক্ষিত ফলন ও ভালো মানের আঁশ পাওয়া সম্ভব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতোমধ্যেই বুঝে গিয়েছেন আমাদের সোনালী আঁশ পাটের পরিচর্যার গুরুত্ব সম্পর্কে। তাই এই বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় পাটের পরিচর্যা ও মানসম্মত আঁশ উৎপাদনে করণীয়। প্রিয় শ্রোতা, প্রতি পর্বের ন্যায় আজকেও আলোচনার মধ্য থেকে আপনাদের জন্য থাকবে বিশেষ কুইজ। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে নির্বাচিত একজন পেয়ে যাবেন বাংলাদেশ বেতারের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। প্রশ্ন কি এবং উত্তর কিভাবে পাঠাবেন তা জানতে পারবেন আমাদের অনুষ্ঠানের মাঝেই। তাই পুরস্কার জিতে নিতে পুরো অনুষ্ঠানটি শুনতে থাকুন। কাফি, আমাদের অনেক কথাই তো হলো এবং আমাদের শ্রোতা বন্ধুদের আজকের যে আলোচনার বিষয় সে সম্পর্কে তো আমরা জানিয়ে এসেছি। তো চলো আমরা মূল অনুষ্ঠানে যাওয়ার আগে প্রথমেই জেনে নিয়ে আসি আগামী সপ্তাহের কৃষি আবহাওয়া সম্পর্কে। হ্যাঁ, চলো কৃষক ভাইদের জানিয়ে আসি যেন ওনারা সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা শুনে আসি আগামী সপ্তাহের কৃষি আবহাওয়া সম্পর্কে। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা, বাংলাদেশ বেতারের সম্ভাবনার কৃষি অনুষ্ঠানের আবহাওয়া বার্তায় আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। প্রতিবারের মতোই অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সাথে রয়েছি আমি শাহেদ মাহমুদ এবং আমি ইফাত মারজানা মাহদিয়াত খান। বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা বামিস অনুযায়ী জুলাইয়ের এই শেষ সপ্তাহে দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে তাপমাত্রা তুলনামূলকভাবে কিছুটা সহনীয় এবং আরামদায়ক থাকবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই সপ্তাহে দেশে আবহাওয়া এবং বৃষ্টিপাত কেমন থাকবে এই তথ্য আমরা জেনে আসি শাহেদের কাছে। ধন্যবাদ ইফাত। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী এই সপ্তাহের মধ্যে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর ও ময়মনসিংহ বিভাগে এ সপ্তাহে সবথেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটেও মাঝারি থেকে ভালো মাপের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে খুলনা বিভাগে বৃষ্টিপাত তুলনামূলকভাবে কিছুটা কম হতে পারে। এই বর্ষণমুখর আবহাওয়ায় দেশের প্রধান প্রধান ফসল চাষে কৃষক ভাইদের জন্য পরামর্শ আমরা ইফাতের কাছ থেকে শুনব। বর্তমানে আমন ধানের চারা রোপণের জন্য উপযুক্ত সময় 1 মাস বয়সের চারা মূল জমিতে প্রতিস্থাপনের প্রস্তুতি নিতে হবে এবং জমির পানি 5 থেকে 7 সেন্টিমিটার বজায় রাখতে হবে। তবে যদি অতিরিক্ত পানি জমে যায় সেক্ষেত্রে জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। কিন্তু সম্পূর্ণ পানি বের করে না দিয়ে কিছুটা পরিমাণ পানি রাখা ভালো, যাতে করে চারা গাছ হেলে পড়া কিংবা পানিতে ভেসে যাওয়ার সমস্যা রোধ করা যায়। যদি আমন বীজতলা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে তবে বীজতলা কিছুটা নিরাপদ এবং উঁচু স্থানে করার ব্যবস্থা করতে হবে। জলাবদ্ধতায় ঝুঁকিপূর্ণ এলাকার জন্য স্বল্পমেয়াদী জাত নির্বাচন করুন এবং জমি দীর্ঘদিন পানিতে ডুবে থাকার সম্ভাবনা থাকলে দাপক, ভাসমান বা ট্রে ভিত্তিক বীজতলা ব্যবহার করতে পারেন। এই আবহাওয়ায় আউশে খোল পোড়া বা বাদামি দাগ রোগ এবং আমন ধানে চুঙ্গি পোকার আক্রমণ দেখা দিতে পারে। রোগ ও পোকা দমনে অনুমোদিত রাসায়নিক প্রয়োগ করুন। তবে ভারী বৃষ্টিপাতের আগে বা বৃষ্টিপাতের সময় জমিতে কোনোভাবেই সার বা বালাইনাশক প্রয়োগ করবেন না। যে কোনো বালাইনাশক বা সার সবসময় বৃষ্টিপাত থেমে যাওয়ার পরে প্রয়োগ করুন।
ভুট্টা চাষি ভাইয়েরা মোচা গঠন পর্যায়ে জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করুন। দমকা হাওয়া থেকে লতা জাতীয় সবজি, ছোট ফল গাছ, কলা গাছ হেলে যাতে না পড়ে সেক্ষেত্রে শক্ত খুঁটির ব্যবস্থা করুন। কলার সাকার ও আখের ক্ষেত্রেও বাড়তি যত্ন নিন। এছাড়া ভারী বৃষ্টিপাত হওয়ায় আগেই মাঠের পরিপক্ক শাকসবজি সংগ্রহ করে ফেলুন। এই আর্দ্র আবহাওয়ায় সবজিতে লাল কুমড়ো বিটল বা শোষক পোকার এবং পেঁপেতে মিলিবাগ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই নিয়মিত মাঠ পর্যবেক্ষণ করুন এবং অনুমোদিত বালাইনাশক স্প্রে করুন। তবে মনে রাখবেন, বর্ষার এই মৌসুম কিন্তু আম, পেয়ারা এবং নারকেল জাতীয় ফল গাছ লাগানোর জন্য উপযুক্ত সময়। আপনারা চাইলে এখন গর্ত প্রস্তুত করে চারা রোপণ করতে পারেন। বর্ষার এই সময়ে গবাদি পশু ও হাঁস মুরগিকে সবসময় উঁচু, পরিষ্কার ও শুকনো জায়গায় রাখতে হবে, যেন কোনোভাবে মেঝেতে পানি জমতে না পারে। পশুর থাকার জায়গা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গবাদি পশুকে নিয়মিত গুরুত্বপূর্ণ রোগের টিকা দিন এবং হাঁস মুরগিকে কৃমিনাশক এবং শুকনো খাবার দিন। এ সময় মাছের আংশিক আহরণ করতে পারেন এবং 15 দিন পর পর মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে পারেন। যে কোনো জরুরি প্রয়োজনে নিকটস্থ উপজেলা কৃষি, মৎস্য বা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করুন। প্রিয় কৃষক ভাই বোনেরা, আবহাওয়ার এই পূর্বাভাস অনুযায়ী কৃষি কার্যক্রম পরিচালনা করুন। নিজেরা সুরক্ষিত থাকুন এবং দেশের কৃষিকে সচল রাখুন। কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ। কাফি, আমরা তো আমাদের দর্শক শ্রোতাদের আগামী সপ্তাহে কৃষি আবহাওয়া সম্পর্কে ইতোমধ্যে জানিয়ে এসেছি, তো চলো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। হ্যাঁ, চলো এবার তাহলে মূল আলোচনায় যাওয়া যাক। প্রিয় দর্শক শ্রোতা, এবার মূল আলোচনা অনুষ্ঠানের এই অংশে আলোচক হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আতিক হাসান, বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, ঢাকা। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই যদি আপনার কাছে আসি, যে আমরা পাট চাষে শুনি যে পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনি যদি একটু সার্বিকভাবে বলতেন যে পাট চাষে আসলে পরিচর্যাটা কীরকম হওয়া উচিত এবং পাট চাষে এই পরিচর্যার গুরুত্ব আসলে কতটুকু? শুধুমাত্র ভালো বীজ থেকেই আমরা ভালো মানের আঁশ পেতে পারি এটা কখনোই সম্ভব না। অবশ্যই ভালো পরিচর্যার প্রয়োজন আছে। আমাদের পাট বপন থেকে শুরু করে আমাদের কাটা পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আমাদের কৃষক ভাইদেরকে সঠিক পরিচর্যা করতে হবে। প্রথমের দিকে যদি আমরা বপনের পর 20 থেকে 25 দিনের মধ্যে আমাদের প্রথম নিড়ি দিয়ে দিতে হবে এবং গাছ তুলনামূলক সংখ্যা কম করে দিতে হবে এবং 40 থেকে 45 দিন পর আরেকটি নিড়ি দিতে হবে। নিড়ি দিলে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে এবং প্রয়োজন অনুযায়ী যদি বৃষ্টি না হয় প্রথমের দিকে প্রয়োজন অনুযায়ী পানি দিতে হবে এবং সারের ক্ষেত্রে অবশ্যই মাটির পরীক্ষা করে সুষম সার প্রয়োগ করতে হবে এবং সব সারই প্রথমের দিকে একসঙ্গেই জমি তৈরি করার সময় দিয়ে দিতে হবে। শুধুমাত্র ইউরিয়া সার 2 কিস্তিতে আমরা দিব, যে আমরা যখন জমি তৈরি করব তখন অর্ধেক পরিমাণে ইউরিয়া দিব। অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যখন পাট গাছের বয়স 20 থেকে 25 দিন হয় তখন আমাদের প্রথম নিড়ানি দিতে হবে। নিড়ানি দিয়ে আমাদের আগাছা পরিষ্কার করে দিতে হবে এবং যখন গাছের বয়স 40 থেকে 45 দিন হবে তখন আমাদের দ্বিতীয় নিড়ানি দিতে হবে। যে আপনি তো পাটের পরিচর্যা সম্পর্কে বলছিলেন, তো পাট তো আমরা জানি যে বাংলাদেশের সোনালী আঁশ এবং আঁশটা অর্থাৎ পাটের আঁশটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এটা অর্থনৈতিক যদি আমরা গুরুত্ব বলি সবসময় কিন্তু এই পাটের আঁশটা অনেক বেশি গুরুত্ব বহন করে। এবার যদি আপনার কাছে জানতে চাই যে মানসম্মত আমরা যদি আঁশ পেতে চাই বা আমাদের কৃষক ভাইরা যারা আছেন তারা আসলে এই মানসম্মত আঁশ পাওয়ার জন্য কাটার সঠিক সময়টা কোনটি বিবেচনা করবেন? জি, অবশ্যই কৃষক ভাইদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যখন বীজ বপন করব তখন থেকে শুরু করে 100 দিন পরেই আমরা পাটটা কিন্তু কাটতে পারবো। 100 থেকে 110 দিন বা 120 দিন পর্যন্ত আমাদের কৃষক ভাইদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমরা যদি খুবই দ্রুত পাট কেটে ফেলি সেক্ষেত্রে পাট তুলনামূলক অনেক পাতলা হবে এবং পাটের ফলন কৃষক ভাইয়েরা কম পাবে এবং কৃষক ভাইয়েরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একইভাবে যদি আমরা বেশি দেরি করে যদি আমরা পাট কাটি সেক্ষেত্রে পাটের আঁশ তুলনামূলক রুক্ষ হবে এবং পাটের গুণগত মান অনেক কম হবে। তাই কৃষক ভাইয়েরা লক্ষ্য রাখবেন যে 100 দিন বয়স থেকে 100 দিন থেকে 110 দিনের মধ্যে বা কৃষকের পরবর্তী জমি চাষাবাদের উপর ভিত্তি করে কৃষক ভাইয়েরা তাদের পাট কাটবেন। আমরা পাট চাষে যে গুরুত্বপূর্ণ একটা শব্দ পাই জাগ দেওয়া, তো এই যে কাটার পরে আসলে জাগ দেওয়া বা এটা আসলে কোন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হয়?
যে আসলে প্রচলিত পদ্ধতিতে আছে এবং এছাড়াও রিবন রেটিং আছে। আমি প্রথমে যদি প্রচলিত পদ্ধতি বলি, সেক্ষেত্রে আমরা কৃষক ভাইয়েরা পাট কাটার পর পাট বড় কাঠি এবং ছোট কাঠিগুলো আলাদা করে আটি বেঁধে নিবে। আটি বেঁধে নেওয়ার পর আমাদের পাতাগুলো ঝরিয়ে নিতে হবে। পাতা ঝরিয়ে নেওয়ার পর 3 থেকে 4 দিন আমাদের পাটের যে গোড়াগুলো আছে নরম করার জন্য আমরা জমিতে 1 ফুট পানির নিচে রাখবো। রাখার পর যখন গোড়াটা নরম হয়ে যাবে তখন আমরা যে আমাদের পাটের আটিগুলো আছে এগুলো জাগে নিয়ে যাব। লক্ষ্য রাখবো তুলনামূলক স্বচ্ছ পানিতে আমরা জাগ দেওয়ার চেষ্টা করব এবং জাগের উপরে কুচুরি পানা অথবা খড়কুটো দিয়ে রাখবো। কখনোই কোনো অবস্থাতেই কলা গাছ বা মাটি দেওয়া যাবে না, সেক্ষেত্রে আঁশের গুণগত মান ক্ষতিগ্রস্ত হবে। এখন যদি আমরা রিবন রেটিংয়ের কথা বলি, রিবন রেটিংয়ের ক্ষেত্রে অবশ্যই পরিবেশ বান্ধব একটি পদ্ধতি, যেখানে আমাদের পানি অপচয় কম হবে, 70 থেকে 80% পানি কম লাগবে এবং আমরা আঁশের গুণগত মান ভালো পাবো। সেক্ষেত্রে আমাদের নর্মাল পদ্ধতিতে যেখানে জাগ হতে আমাদের 15 থেকে 21 দিন পর্যন্ত সময় লাগে, সেক্ষেত্রে রিবন রেটিংয়ের ক্ষেত্রে যদি আমরা পাটের ছালটা আলাদা করে যদি আমরা জাগ দিয়ে থাকি, সেক্ষেত্রে 5 থেকে 10 দিনের মধ্যে আমরা জাগ সম্পূর্ণ হয়ে যাবে। সেখান থেকে আমরা মানসম্মত পাটের আঁশ পাবো। তার মানে আপনি বলছেন যে প্রচলিত যে পদ্ধতিতে জাগ দেওয়া হয় তার থেকে রিবন রেটিং পদ্ধতিতে জাগ কৃষক ভাইরা দেয় তাহলে বেশি উপকৃত হবেন এবং এটি পরিবেশ বান্ধব। হ্যাঁ জি অবশ্যই। তার মানে আপনি এটি হচ্ছে কৃষক ভাইদের সাজেস্ট করছেন। জি অবশ্যই। জি, আমরা তো পাটের জাগ দেওয়ার সম্পর্কে জানলাম এবং আপনি বললেন যে রিবন রেটিংটা সবচেয়ে বেশি প্রচলিত এবং পরিবেশ বান্ধব একটি পদ্ধতি। তো এবার যদি আপনার কাছে জানতে চাই যে পাট জাগ দেওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে পাটের আঁশটা শুকানো এবং এটা সংরক্ষণ করা, তো এক্ষেত্রে আমাদের কৃষক ভাইরা কি করবেন? জি অবশ্যই, যখন আমাদের জাগ হয়ে যাবে তখন কৃষক ভাইরা এই পাটের আঁশ আলাদা করার পর আঁশটি স্বচ্ছ পানিতে ভালোভাবে ধুয়ে নিয়ে এটি শুকাতে হবে, রোদে শুকাতে হবে। কখনই মাটিতে শুকানো যাবে না, মাটিতে শুকালে আঁশের গুণগত মান কম হবে। অবশ্যই কোনো ব্রিজে বা বাঁশের আর করে আমরা শুকাই এবং অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর্দ্রতা যেখানে থাকবে না, যেখানে বায়ু চলাচল আছে এরকম জায়গায় আমাদের সংরক্ষণ করতে হবে। আপনি যদি সার্বিকভাবে কৃষক ভাইদের উদ্দেশ্যে কোনো পরামর্শ দিতেন? জি অবশ্যই, কৃষক ভাইরা যখন পাট চাষাবাদ শুরু করবে প্রথম থেকেই যদি আমাদের সঠিক সময়ে পরিচর্যা করে, প্রথমেই সময় মতো নিড়ানি দিয়ে নেয় এবং সঠিক সময়ে যদি কৃষক ভাইরা প্রয়োজন অনুযায়ী সুষম সার এবং পানি দিয়ে থাকে এবং জাগ দেওয়ার সময় সঠিক সময়ে কেটে এবং সঠিক সময়ে যদি জাগ দিয়ে ভালোভাবে পানিতে ধুয়ে নিয়ে যদি শুকায় সংরক্ষণ করে, সেক্ষেত্রে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং দেশে পাটের যে অর্থনৈতিকভাবে দেশে যে বৈদেশিক মুদ্রা অর্জন হয় সেটি আরও ত্বরান্বিত হবে বলে আমি মনে করি। যে আমরাও চাই যে পাটের যে সোনালী আঁশের যে সুদিন বাংলাদেশে ছিল এবং এটা আবারও ফিরে আসবে এবং আমাদের কৃষক ভাইরা যারা রয়েছেন তারা আরও বেশি লাভবান হবেন পাট চাষ করে। আশা করছি আপনার এই পরামর্শ শুনে আমাদের কৃষক ভাইরা যারা রয়েছেন, যারা আসলে পাট চাষ করেন তারা অবশ্যই সতর্ক হবেন এবং এই অনুযায়ী এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনারা সঠিকভাবে আরও বেশি লাভবান হবেন এবং পাট চাষে লাভবান হবেন। আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য। জি আপনাদেরকেও ধন্যবাদ। কাফি, আমরা তো আমাদের আজকের অতিথির থেকে আজকের যে বিষয় ছিল সেই সম্পর্কে বিস্তারিত শুনে আসলাম। তো চলো আমরা শ্রোতা বন্ধুরা এতক্ষণ ধরে যে জিনিসটার জন্য অধীর আগ্রহে শুনেছিলেন আজকের কুইজ, সেটা আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে আসি। হ্যাঁ চলো তাহলে জানিয়ে দেওয়া যাক। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্বে আপনাদের জন্য কুইজ, পাট জাগ দেওয়ার ক্ষেত্রে পরিবেশসম্মত পদ্ধতি কোনটি? আমি আবারও বলছি, পাট জাগ দেওয়ার ক্ষেত্রে পরিবেশসম্মত পদ্ধতি কোনটি? উত্তর পাঠান সম্ভাবনার কৃষি@gmail.com এ। আপনাদের সুবিধার্থে বানান করে বলছি, SOMVABONARKRISHI@gmail.com এ। উত্তরের সাথে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দিতে ভুলবেন না। প্রিয় দর্শক শ্রোতা, এছাড়াও আপনারা আমাদেরকে ডাকযোগের মাধ্যমে চিঠি পাঠাতে পারেন। সেক্ষেত্রে যে ঠিকানাটা আপনারা ব্যবহার করবেন সেটি হলো সম্ভাবনার কৃষি, প্রযত্নে পরিচালক, কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, আগারগাঁ, ঢাকা ১২০৭। কাফি, আমরা তো আজকে অতিথির থেকে যে পাট চাষে পরিচর্যা এবং মানসম্মত আঁশ পেতে কী কী করণীয় হওয়া উচিত সে সম্পর্কে জেনে এসেছি। তো চলো আমাদের একজন সফল পাট চাষির আমরা গল্প শুনে আসি, তাহলে কৃষক ভাইয়েরা আরও অনুপ্রাণিত হবেন।
হ্যাঁ, চলো তাহলে আমাদের শ্রোতা দর্শকদের আজকে একজন সফল পাট চাষির গল্প শোনাই, এবং আমাদেরকে গল্প শোনাচ্ছেন সাব্বির সজীব। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার শুরু থেকেই কাজ করে যাচ্ছে পাট নিয়ে নানাবিধ গবেষণা কার্যক্রমের। তবে আশার কথা হচ্ছে এবছর সবুজ সোনা নামে নতুন একটি পাটের জাত কৃষক মাঠে চাষ করেছেন। এর ফলনও ভালো, এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আমাদের বর্তমান যে একটু অন্যরকম আবহাওয়া, সেই আবহাওয়াতে এই পাটের ভালোই ফলন হয়। সোনালী আঁশ পাট আমাদের অহংকার, কিন্তু কেমন আছেন পাট চাষিরা? শুনবো এবং শোনাবো তাদের সুখ দুঃখের গল্প। শ্রোতা বন্ধুরা, ঘুরতে ঘুরতে আজ চলে গেলাম বেশ কয়েকটি জেলায়। আমরা জানি পাটের আছে চমৎকার চমৎকার ইতিহাস, তবে আমাদের এই ঐতিহ্য ও ইতিহাস, এই পাটকে ঘিরে সত্যিই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমাদের গ্রামের বাড়িতে কুটির হাট নামে একটি হাট ছিল, এবং সেই হাটে রমরমা পাটের ব্যবসা হতো একটা সময়। তবে এই মুহূর্তে কিন্তু আমি কুটির হাটে না, গ্রামের আরো একটি হাট, যেটাকে কোলার হাট বলে, সেই হাটের চাষিদের সাথে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে আছি ঢাকা জেলার ধামরাই উপজেলায়। তো কি নাম ভাই আপনার? বিপ্লব চন্দ্র সূত্রধর। তো আপনি কতটুক জায়গায় এবার পাটের আবাদ করছেন? 3 বিঘা। 3 বিঘা। এখানে কত শতাংশ বিঘা? 33% 1 বিঘা। 33% 1 বিঘা। তো একটু গল্পটা বলেন, কবে শুরু করছিলেন, কোন মাসে লাগাইলেন, কিভাবে কি যত্ন করলেন? তো এখন তো পাট ওঠা শুরু হয়েছে, মানে পচনটা শুরু হয়ে এখন সোনালী আঁশটা রোদে দেওয়ার প্রক্রিয়া চলছে, তো এগুলো একটু বলেন। বপন করা হয়েছিল হলো বৈশাখ মাসের 15 তারিখ কিংবা 16 তারিখ, তখন করছিলাম। তখন আগাম বৃষ্টির কারণে 1 বিঘা জমি আমার তখনই মাইর যায়। তারপরে আবার 2 বিঘা জমি যাইছিল, ওগুলা পরিচর্যা কইরা যতটুকু আছে অতটুকু মানে এখন বর্তমানে কর্তন করতেছি। যতটুকু হয়েছে ফলন মোটামুটি ভালো হয়েছে। তো এটার কি জাত ছিল? এটা ছিল বঙ্গবীর। বঙ্গবীর না? আচ্ছা, এই যে আপনি বঙ্গবীর জাতটা যে মোটামুটি চাষ করছেন এবার, তো এটা কত বছর ধরে চাষ করতেছেন? এটা বিগত 2 বছর ধরে আমি চাষ করতেছি, কিন্তু গতবার বৃষ্টি না হোক, মানে এত আগাম বৃষ্টি হয়েছিল না, তখন ফলন ভালো হয়েছিল। কিন্তু এবার আগাম বৃষ্টিটা অতিরিক্ত হওয়ার কারণে ফলনটা অনেক কমে গেছে, মানে পাটটা পরিপক্ত হওয়ার আগে আমাদের কর্তন করে ফেলাইতেছে। এই জন্য পাটের আঁশটা একটু কম আসতেছে। পাট চাষের সময় তো আমরা জানি যখন পাটটা পচন শুরু হয় তখন কিন্তু ধোয়াটা খুব একটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং অনেক শ্রমিক প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনার এবার কি অবস্থা? পাটের খরচটা বর্তমানে অনেক বেশি, তো যেহেতু বিঘা প্রতি দেখা যায় যে 10 থেকে 15,000 টাকা খরচ হয়ে যায়। ধোয়া কর্তন করা হলো, রোদে শুকানো পর্যন্ত কৃষানীদের হলো, তারপরে কৃষকদের যে পারিশ্রমিক দিয়া দেখা যায় যে বিঘা প্রতি 15,000 টাকা ব্যয় হয়ে যায়। তা যদি ফলন ভালো হয় তাহলে 20,000 টাকা আসতে পারে, তাতে বিঘাতে 5,000 টাকার মতো লাভের আশা করা যায়। তো আপনার সামনের দিকে মানে আগামীবার পাট কোনটা চাষ করবেন এমন কোনো আশা ভরসা বা কোনো স্বপ্ন দেখছেন কিনা? পাট এর পরবর্তীতে চাষ করার নিয়ত আছে যেগুলো পানি সহনশীল, মানে বৃষ্টিতেও মারা যাবে না, এরকম একটা জাত যদি উদ্ভাবন করে সরকার নতুন বাজারে, যদি হলো ওটা আসে, যদি ওইটা পরীক্ষামূলক আগে চাষ করার নিয়ত মানে চেষ্টায় আছে কিংবা আশায় আছে, এরকম একটা ইয়ে আছে। আর এভাবেই আমাদের সোনালী আঁশ এর যোদ্ধারা এগিয়ে যাচ্ছেন। এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের সম্ভাবনার কৃষি। কৃষিবিদ সাব্বির সজীব, কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার, ঢাকা। কাফি, আমাদের এখন সর্বশেষ যে আকর্ষণীয় অংশ কুইজ বিজয়ী। তো চলো আমরা কুইজ বিজয়ী নামটা ঘোষণা করে দিই। হ্যাঁ, চলো তার আগে জেনে নিই আমাদের শ্রোতা দর্শক যারা আমাদেরকে সঠিক উত্তর পাঠিয়েছেন তাদের নামগুলো। প্রিয় দর্শক শ্রোতা, মানিকগঞ্জ থেকে আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন ইয়াসমিন আক্তার, মেহেদি হাসান মামুন, নার্গিস আক্তার, মোহাম্মদ রাসেল শেখ, পারভিন আক্তার ও মুফাজ্জিল হোসেন। গোপালগঞ্জ থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন BM ফরিদ আহমেদ, BM কৌশিক ও আফিয়া খানম জুলি। খুলনা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, পারুল আক্তার, নূরজাহান বেগম, সাহারুজ্জামান ফাহাদ, তাবারাকা, মোহাম্মদ শাহজাহান আলী, সাইফুল ইসলাম,
কাজী রাকিব আহমেদ, মনিরুল ইসলাম পাপ্পু, আয়েশা বেগম আশা, আরিফা আক্তার এশা, আবরার শাহরিয়ার ফাহিম, শাকিল আহমেদ এবং HM স্বাধীন। গাজীপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন জাহিদুল ইসলাম, হাসনা হেনা, আলামিন আলো, আকশা আহমেদ, শামীম আকন্দ, সাবিহা কাইসার ইমা, তাফরিহা তাহুরা, তানজিম তটিনী, ইসাবা ইলা, রিধিকা রিধি, নাজনীন নিহা, সিনথিয়া সিথি, জুয়েল রানা, জান্নাতুল জুথি ও সারোয়ার হোসেন। নারায়ণগঞ্জ থেকে ফারহিন রহমান, HM তারেক, মোহাম্মদ নাসির উদ্দিন এবং শরীফ। রংপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন শারমিন আক্তার শম্পা, মাসুম বিল্লাহ, মোহাম্মদ শফি উদ্দিন, নাজমুল হুদা, স্বপ্না পারভিন, মোহাম্মদ সম্রাট সেকেন্দার আলী। টাঙ্গাইল থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন আফিয়া আক্তার, সিরাজুল ইসলাম সৈকত, মোহাম্মদ রাসেল এবং সম্রাট MD ফারুক মোঘল। রাজশাহী থেকে জহুরুল ইসলাম জয়, সিরাজুল ইসলাম, নুরাইজ বিন জাহান, MN সেন্টু, হাসিনা জামান হাসি, পারভেজ আহমেদ ও AKM নুরুজ্জামান। জয়পুরহাট থেকে আজমাইন হোসেন, হোসনে আরা মুন্নি, হোসনে মরিয়ম পলাশ, মোসাম্মদ জামিলা বেগম, আফসার আলী, আক্তারুল ইসলাম, জাকির হোসেন শোভন। ঢাকা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন আসমাউল হোসনা, ফরিদ আহমেদ, রেজাউল হক, আফিয়া আহমেদ, M আলম, কৌশিক আহমেদ, ফয়সাল আহমেদ, মিরাজ আলী খান ও সুজন আহমেদ। নাটোর থেকে আরিফুল ইসলাম এবং নীলা চৌধুরী। চট্টগ্রাম থেকে মেহেদি হাসান, মোহাম্মদ সেলিম হোসেন ও মোহাম্মদ সাজিদ খান। ঝিনাইদহ থেকে SM সবেদ আলী, মোহাম্মদ কফিল উদ্দিন এবং মাইমুনা আক্তার কেয়া। ভোলা থেকে নাজমা, রিক্তা, নুরুল ইসলাম নির্জন, হাফসা বেগম জুই। চাঁদপুর থেকে নওসাবা নুহা, লাবণ্যলতা, সাফিয়া সেতু, সারাবান সারা। কুড়িগ্রাম থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন শাহনাজ পারভিন লাকি, ফারুক আহমেদ, ফারদিনা তাসনিম দিশা। জামালপুর থেকে মোহাম্মদ নাসির হোসেন এবং নাদের হোসেন। কুষ্টিয়া থেকে শামীম হোসেন, সখিনা খাতুন ও শাহনাজ পারভিন। ময়মনসিংহ থেকে জুয়েল মিয়া, রিপন মিয়া, জাকির হোসেন, লাকি আক্তার নিশি, মনিরা খাতুন, আব্দুল সাত্তার, জুবায়ের আল ফাহাদ, সাকিব হাসান বিদ্যুৎ ও সাদিক মিয়া। কক্সবাজার থেকে আশুকুল ইসলাম নাইম। পঞ্চগড় থেকে মোহাম্মদ আহনাফ তাহমিদ, বিথি চক্রবর্তী, শ্রী দীপক চক্রবর্তী, মাহির ফয়সাল শিহাব ও প্রিয়ম চক্রবর্তী। লালমনিরহাট থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, ভূপেন্দ্রনাথ রায়, চৈতন্য কুমার রায়, হরিদাস চন্দ্র রায়, কল্পনা রানী রায়, কেশব চন্দ্র রায়। দিনাজপুর থেকে মোহাম্মদ মাহফুজুল হাসান, মোহাম্মদ মাহমুদুল হাসান, খাদিমুল ইসলাম, মোহাম্মদ মাহবুবুর রহমান, সাফিন আহমেদ, লিনা আক্তার ও মোহাম্মদ আব্দুল হাদি সরকার। ঠাকুরগাঁ থেকে সাফওয়ান মাহমুদ চৌধুরী। সিরাজগঞ্জ থেকে সাদিয়া খাতুন, আলমাস আলী, নাইমুর রহমান নোবেল, আব্দুর রহমান। চুয়াডাঙ্গা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন MS হোসেন, বাদল রশিদ, সালমা খাতুন প্রিয়া, নাইমুর রহমান, সারোয়ার। মাগুরা থেকে আজগর আলী মণ্ডল। বাগেরহাট থেকে ইমরান ইসলাম, মোহাম্মদ রানা। বগুড়া থেকে নাসরিন আক্তার মিম ও আওহাব প্রধান সম্রাট। পাবনা থেকে বৃষ্টি আক্তার নদী, সানোয়ার হোসেন, শিফাত সর্দার, রিফাত ইসলাম, নীলোফার আক্তার নীলা, মেহেদি হাসান জুয়েল ও রিফাত ইসলাম। কুমিল্লা থেকে আইরিন আক্তার। পিরোজপুর থেকে কৃষ্ণ কর্মকার কৌশিক। নাটোর থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম ও নীলা চৌধুরী। এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ সঠিক উত্তর পাঠিয়েছেন শিকদার ইসহাক আলী। সামিয়া, আমাদের এত শ্রোতা দর্শক যারা সঠিক উত্তর পাঠিয়েছেন, আমরা আসলে সত্যি অভিভূত তাদের এত বেশি সাড়া পেয়ে। এবং তুমি জানো যে আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছেন, তাদের যারা আসলে সঠিক উত্তর পাঠিয়েছেন সকলকে আমরা বিজয়ী ঘোষণা করতে চাই। এবং সকলেই কিন্তু আমাদের কাছে বিজয়ী। হ্যাঁ, সকলেই বিজয়ী, কিন্তু জানোই যে সীমাবদ্ধতার কারণে লটারির মাধ্যমে আমাদেরকে একজনকেই বিজয়ী ঘোষণা করতে হয়। তাহলে আজকে লটারির ভিত্তিতে কে হলো কুইজ বিজয়ী? চলো তাহলে নামটা ঘোষণাই করে দেই। চলো। প্রিয় দর্শক শ্রোতা, গত পর্বের কুইজের বিজয়ী হয়েছেন কেশব চন্দ্র রায়, সভাপতি বন্ধন বাংলাদেশ বেতার শ্রোতা ক্লাব, পোস্ট লোহাকুচি, থানা কালীগঞ্জ, জেলা লালমনিরহাট। কেশব চন্দ্র রায়, আপনাকে অভিনন্দন। প্রিয়
প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আজকের আলোচনার মাধ্যমে আমরা জানলাম উন্নত মানের পাটের আঁশ উৎপাদন অনেকটাই নির্ভর করে সময় মতো সঠিক পরিচর্যা এবং বৈজ্ঞানিক কৃষি ব্যবস্থাপনার উপর। তাই সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হলে যেমন পাটের ফলন বৃদ্ধি পাবে, তেমনি আঁশের গুণগত মানও উন্নত হয়। এর ফলে কৃষক ন্যায্য মূল্য পাওয়ার পাশাপাশি পাট চাষকে আরও লাভজনক করে তুলতে পারবেন। তাই আসুন আমরা আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে মানসম্মত পাট উৎপাদনে আরও সচেষ্ট হই, কেননা কৃষির উন্নয়নই কৃষকের সমৃদ্ধি, আর কৃষকের সমৃদ্ধি এই দেশের উন্নতির ভিত্তি। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলের জন্য শুভকামনা রইল এবং শুনতে থাকুন বাংলাদেশ বেতার। সবাইকে আবারও ধন্যবাদ। আগামী পর্বে আমরা থাকব এমনই নতুন কোনো এক আয়োজন নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাটি ফসলের যত্ন নিন, আর সম্ভাবনার কৃষির সাথেই থাকুন।